যখন এই স্ট্রাগল পিরিয়ডটা যাচ্ছে, যখন আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, আমার ব্রেকফাস্ট করতে হবে না, আমার ব্রেকফাস্টটা বেঁচে যাবে, এইরকম একটা জায়গা থেকে সেই সময়ও আমি প্রত্যেকদিন সকালে উঠে ভাবতাম একটা দারুণ দিন কাটাবো, রাত্রে মনে হতো একটা দারুণ দিন কাটাবো। বড় বড় নিজের মনে এই ভ্যালুস গুলো কেউ বলেনি, এগুলো সব মধ্যবিত্ত বিভিন্ন ভ্যালুস, কিন্তু প্রত্যেকে একটা মাথায় ঢুকে গেছিল যে অভিনয়টা কখনো বিক্রি করবো না, অমুক তমুক এইসব ভাবতাম। ডিরেক্টর বা কোনো অভিনেতা যে মানে একসাথে কাজ হয় তার পেছনে একটা দুটো কারণ থাকে না, জানো তো। অ্যাভেলেবিলিটি থাকে, রেমুনারেশনের প্রশ্ন থাকে। সেই সময় আমার সাথে যেরকম সুসম্পর্ক, আরো তো 5 জনের সাথে সুসম্পর্ক, প্রত্যেকেই ভাবে আমার সাথে কি সম্পর্ক খারাপ, তা না, তাদের সাথে সম্পর্কটা ভালো, সেটাও তো একটা কারণ। সেটাকেও তো আমি দোষ দিতে পারি না, তাদেরও তো সেই একই কথা বল। কাজটা এত অস্থির, মানুষ আসলে যা করছে যা বলছে সবসময় সেগুলো বিশ্বাস করছে না, বা সেগুলো হয়তো জানে যে সেগুলোর মধ্যে ফাঁক রয়েছে, সেটার ভেতরটা ফাঁপা, বা আমি একটা মিথ্যেকে বিক্রি করছি। আমি তো বিনা পয়সার কাজটা করছি না, এটা আমার পেশা, আমি তার মানে জন্য একটা পারিশ্রমিক নিচ্ছি। ওই পারিশ্রমিকটার প্রতি আমি দায়বদ্ধ। আমার মাথায় কেউ বন্দুক ধরে নিয়ে একটা খারাপ ছবি করতে, এরকম তো কারো উপরে জীবনের শুরু থেকে শেষ অব্দি লাইমলাইটটা থাকে না। চার্লি চ্যাপলিনের ছিল না, আমি কোন ক্ষেতের মূল্য। কাজেই যখন যেটা এসছে আমি সেটাকে, দেখো, যে লোকটা জুনিয়র আর্টিস্ট থেকে নিজের কেরিয়ার শুরু করেছে তার কাছে পুরো কেরিয়ারটা হচ্ছে পড়ে পাওয়া 14 আনা। পর্দায় আমরা তাকে বিবাদে জড়াতে প্রায়ই দেখেছি, দর্শকেরা দেখেছেন, কিন্তু বাস্তবে তিনি একজন নির্বিবাদী মানুষ, সেটা অনায়াসে বলা যায়। তিনি রজতাভ দত্ত এবং নতুন ছবি পরিমণি নিয়ে আড্ডা দিতে আমাদের সঙ্গে আজকে হাজির। রনিদা, কেমন আছেন আগে বলুন? আমি তো সবসময় ভালো থাকি। এই যে সবসময় ভালো থাকা, এবং এই সময় এই টিপসটা খুব দরকার, সবসময় ভালো থাকা। এটা একটা অটো সাজেশন আসলে, মানে সত্যি সত্যি তো তুমি যদি সারাক্ষণ সকাল থেকে উঠে গ্রাম্পি হয়ে থাকো না, কিছুই ভালো লাগছে না, কিছুই হচ্ছে না, এর কারণ তো অজস্র ছড়ানো। এটার বদলে তুমি যদি সারাক্ষণ নিজেকে এই সাজেশনটা দিয়ে যাও, তাহলে দেখবে ওটা তখন তোমাকে কোথাও মানে তোমার ওই কথাটার দিকে জীবনটাকে টেনে নিয়ে যাবে আর কি। কোথাও মানে আমাদের তো পুরোটাই ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা মাথার মধ্যে থেকে তৈরি হয়, কাজে ডোপামিন সিক্রেশনে ওটা একটা হেল্প করে। তুমি সব খারাপের মধ্যে থেকেও একটা ভালো থাকার, কারণ আলটিমেটলি তোমাদের ভালো থাকতেই হবে, পৃথিবীটা তো থামিয়ে দেওয়া যাবে না, কাজে সেটাকে তখন এগিয়ে নিয়ে যাওয়ার, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওটা খুব দরকার। এবং আমার মনে হয় যে রনিদা যেমন মানুষ, বাহ্যিক চাহিদা খুব বেশি জীবনে নেই, মানে যেগুলো না হলেই নয় সে তাতেই খুশি রনিদা আসলে মানুষ, সেই কারণে বোধহয় অনেকটাই সুখে শান্তিতে জীবন যাপন, তাই না? সেই কারণে, এবং অন্যান্য আরো কারণ আছে। আমার চারপাশের কিছু মানুষ বা একটা সাপোর্ট সিস্টেম তো রয়েছেই, যারা আমাকে সেভাবে ভাবতে সাহায্য করেন। ধরো খানিকটা অসুখ বিসুখের বাইরে থাকতে পারলে, খানিকটা মানে পারিবারিক শান্তি এগুলো যদি বজায় থাকে, তাহলে ওগুলোর বাইরে থাকাটা ইজিয়ার হয়। একদম। কিন্তু মানে আপনাকে যতটা বাস্তবে আপনি শান্তিতে থাকেন, পর্দায় তো নায়ক নায়িকাদের সেভাবে শান্তি থাকতে দেন না জেনারেলি। এক সময় অবধি দিতাম না, কারণ 2002 থেকে 2015 যখন কমার্শিয়াল ছবি 90% হতো, তখন মানে সেই অর্থে যদি কোট আনকোট ভ্যারাইটির কথা বলো, তাহলে সেটা তুলনামূলকভাবে কম ছিল। তার আগে আবার 2002 অবধি আমার যা ছবির কাজ সেটা কিন্তু ম্যাক্সিমামই সিরিয়াস ডিরেক্টরদের সাথে, তপন সিনহা, অপর্ণা সেন, সুব্রত সেন, রাজা মিত্র, রাজা সেন, সন্দীপ রায়। এবং তারপর কমার্শিয়াল ছবিতে কি হয়, ওই একবার যদি কোনো একটা কাজ হিট করে যায়, তখন তাকে সেই কাজেই বারবার রিপিট করা হতে থাকে, কাজে একটা নেগেটিভ ব্র্যান্ডিং তখন তৈরি হয়ে যায়। কাজে সেটা ভালো খারাপ দুটো দিকই আছে। অন্যান্য ধরনের চরিত্র করার সুযোগ কমে আসে, আবার অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছে বলে তুমি কাজটাও আসে অনেক দ্রুত গতিতে, অনেক ঝড়ের মতো। তো সেই সময় অবধি তখন আমি ওই একটা দীর্ঘ সময় 2002 থেকে 2015 অবধি, যখন নাকি কমার্শিয়াল ছবি 90% হতো আমাদের টোটাল ইন্ডাস্ট্রির, তখন ওই ধরনের ছবি করেছি। তারপর আবার ছবির ওই 10-15 বছর বাদে বাদে একটা ছবির মানুষের, দর্শকের রুচি বদলায়, ডিরেকশনের ধরন বদলায়। সারা পৃথিবীতে তো আরো তাড়াতাড়ি 8-10 বছরে বদলে যায়। সেটা আমি তো অলরেডি 2-3টে যুগ দেখে ফেলেছি প্রায়। মানে যে নির্দেশকদের সাথে কাজ করতাম, যে টেকনিশিয়ানদের সাথে, যে কলিগদের সাথে কাজ করতাম, তার একটা বড় অদল বদল প্রায় 2-3 বার হয়ে গেছে আমার কাজ করতে করতে। তা সেটারই লেটেস্ট ছবি হিসেবে সামনে ভূত চতুর্দশীতে রিলিজ করতে চলেছে পরিমণি, সৌভিকা সিদ্ধার্থর ছবি।
তনুশ্রী রয়েছে, সে অবশ্য আমার অনেক পুরনো কলিগ, কিন্তু পরি যে এখানে করছে এটা তো হরর ফিল্ম, যে বাচ্চাটার উপরে সেই অর্থে পজেসড যে বাচ্চাটা, একটা একদম ছোট্ট একটি মেয়ে এবং দারুণ অভিনয় করেছে, তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ওগুলো তো একটা দারুণ প্রাপ্তি। আপনি তো এখানে ভূতের বিপক্ষে সেইভাবে যেটা বলা যায়, তাই তো? মানে ওই প্যারানরমাল ইনভেস্টিগেটর এইরকম একটা গাল ভরা তকমা দেওয়া হয়েছে, যে সাথে একটা ওই গ্যাজেটের একটা কিট নিয়ে ঢোকেন এবং তারপরে নানা রকম ভাবে সেটা দিয়ে সলভ করার চেষ্টা করেন, কিন্তু পুরো সলিউশনটা সে করে উঠতে পারে নাকি তার আবার অন্য কারো সাহায্য নিতে হয়, সেটা জানার জন্য ছবিটা দেখতে হবে। একদম। দাদা, এই যে বললেন ধরন বদলেছে এবং বহু ধরনের আপনি মানে বহু সময়ের আর কি সাক্ষী, সেই সময়ের অংশ থেকেছেন, কোন সময়টা আপনি নিজে সবচেয়ে বেশি খুশি একজন শিল্পী, একজন অভিনেতা হিসেবে থেকেছেন মনে হয়? প্রত্যেকটা সময় আমি প্রত্যেকটা সময়ের মতো করে খুশি। কি হয় জানো তো, মানুষের প্রাপ্তি বা এক্সপেকটেশনটা না প্রত্যেক দিন তো বদলাতে থাকে। ধরো আমি আজকে একটা ইন্টারভিউ যে কথাগুলো বলছি সেগুলো সব আজকের সত্যি, কালকে যদি দাঁড়িয়ে এর কোনো বিপরীতে কথা বলি সেটা কিন্তু বিচারিতা নয়, এর মাঝখানে হয়তো আমার জীবনে এমন কিছু ঘটে গেছে যেটা আমাকে বদলে দিয়েছে। ঠিক সেরকম ভাবেই যখন নাকি আমি কাজ শুরু করি তখন তো চাকরি ছেড়ে দিয়ে স্ট্রাগল করছি, তখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ ছোট, মানে আমি বলছি লেন্থের দিক থেকে ছোট বা অল্প সংলাপের কোনো চরিত্র পেলে সেটাকেই মনে হতো জীবনে দারুণ প্রাপ্তি। একটা কোনো বড় নির্দেশক যখন নাকি ছবিতে বাঁচছেন তখন মনে হতো দারুণ প্রাপ্তি। তারপর একটা সময় গেল, সেটাই অভ্যস্ত হতে থাকলাম, তারপর কমার্শিয়াল ছবিতে একটা সাকসেস। প্রথম যখন ছবিটা মিঠুন চক্রবর্তীর সাথে করলাম মনে হলো দারুণ প্রাপ্তি। তারপরে আবার সেই ছবি করতে করতে মিঠুনের সাথে 10টা ছবি হলো। বেবির একদম শুরু থেকে, যেই সময় প্রায় আই লাভ ইউ থেকে, সেই সময় থেকে আবার দেবের একটা জার্নি, এর মধ্যে বুম্বাদার সাথে কাজ করছি, তিনি অনেক আগের থেকেই হিরো। ইনফ্যাক্ট আমি প্রথম যখন জুনিয়র আর্টিস্ট করছি তখন বুম্বাদা সেই ছবির হিরো। তো এই যে বিভিন্ন সময় বুম্বাদার সাথে কথা হয়েছিল, আমি একটু ইন্টারাপ্ট করব, না একদম না, সুযোগই হয়নি। আমি মানে মনে আছে বুম্বাদা যে ঘরটা মেকআপ করছে সেই ঘরটার সামনে দিয়ে পাশের ঘরটায় আমাদের মেকআপ রুম ছিল, সেখানটা যখন পাস করছি তখন দেখলাম বুম্বাদার পেছন ফিরে বসে মেকআপ করছেন এবং আয়নার সামনে মুখটা দেখতে পেলাম। কিরকম কতগুলো জিনিস ঘুরে ঘুরে আসে। সেটার প্রথম ছবি ছিল আমি যেটা ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, এটা ধরো ওই 91 সালের কথা, আমি মানে সেই সময় একটি ছবি যেটা নায়ক নায়িকা হচ্ছে ঋতু দাস এবং বুম্বাদা। তো সেখানটা ক্যামেরার সামনে যখন দাঁড়াচ্ছি, অরোরায় শুটিংটা হচ্ছে, অরোরা স্টুডিও, এখানে জলসাগরে শুটিং হয়েছে, আজকে সেই স্টুডিওটা এক্সিস্ট করে না, মাল্টি স্টোরিড হয়ে গেছে। এবং প্রডিউসার হচ্ছেন টুটু শর্মা, পদ্মিনী কোলাপুরীর হাজবেন্ড। তার ধরো 12 বছর 10 বছর বাদে 2000 সালে বা 2002-তে আমি ওই অরোরা স্টুডিওতেই করছি এক আকাশের নিচে, যেখানটা আমি একটা কেন্দ্রীয় চরিত্র, আবার ওটার প্রডিউসার হচ্ছে এই টুটু শর্মা। কাজেই মানে জীবনে এগুলো না এমন সব প্রাপ্তি যে জীবনে কখন কার ভাগ্য কিভাবে ঘুরে ঘুরে আসবে, মানে ভাগ্য বলতে আমি কোট আনকোট যেই অর্থে ভাগ্য বলা হয় সেটা বলছি না, আমি বলছি যে মানুষের জীবন কখন মানে প্রতি মুহূর্তে প্রত্যেক মোড়ে তো চমক। তা এই প্রাপ্তি কি কি এবং স্বপ্ন কি কি দেখবো সেটাও কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে। হঠাৎ করে তো এক রাতে এই 10 বছরটা পেরিয়ে যায়নি, একটা করে পা ফেলে 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 জীবন বদলাচ্ছে, তার স্বপ্ন বদলাচ্ছে, প্রাপ্তি বদলাচ্ছে। আবার ধরো 2002 থেকে 2015 অব্দি, তখন মোটামুটি আমি অভ্যস্ত হয়ে গেছি যে একটা কমার্শিয়াল ছবি হবে, তাতে তো অন্তত 10টার মধ্যে 4টে কি আরো বেশি, হয়তো 8টা ছবিতেই আমি মেইন নেগেটিভ লিডটা করব। তো অখুশি ছিলেন না বোধহয়, মানে কেন শুধু কেন ছিলাম না বলছি না, টাইপকাস্টে কেন অখুশি ছিলাম না, আমি না 2009 অব্দি টেলিভিশনটা করছি, এবার টেলিভিশনে অজস্র মেগা করছি, টেলিফিল্মের তখন খুব রিচ একটা মানে একটা হ্যাঁ, এবং যারা এখন সব সিরিয়াস ফিল্ম মেকার তারা বেশিরভাগই হাত পাকাচ্ছেন তখন ওই সময়, অঞ্জন দা, কৌশিক গাঙ্গুলি, এরা সবাই ওই সময় ছবি করছেন এবং অপূর্ব সব ব্রিলিয়ান্ট সাবজেক্টের উপরে আমি কেন্দ্রীয় চরিত্র করছি, যেগুলো নেগেটিভ নয়, যেগুলো আমি রোমান্টিক হিরো করছি, তাতে রহস্য গল্প হচ্ছে, শুধু তোমারই জন্য হচ্ছে, প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে, অলৌকিক হচ্ছে, চিলতে রোদ্দুর হচ্ছে। তা এই বিভিন্ন ধরনের কাজে আমি কেন্দ্রীয় চরিত্র করছি, পাশাপাশি আমি টানা থিয়েটারটা তখনও করছিলাম, আজও করে যাচ্ছি, এবং সেই থিয়েটারে আমি তুগলক করছি, উইঙ্কল টুইঙ্কল করছি, সোক্রাতেসের মতো নাটক করছি, সিরাজ গান করছি, পাপ বলে একটা নাটক করছি, যেটা দেখে অপর্ণা সেন আমাকে পারমিতার একদিনের জন্য
নাটক দেখতে গিয়ে আমাকে ওই পারমিতার একদিনের ওই বীরেশ সান্যালের পার্টটা দেন, সেটাই আমি প্রায় 8-9টা চরিত্র করছি, ছোট 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 ছোট, এবং সেটা একটা মিউজিক্যাল। কাজে আমাকে কিন্তু সারাক্ষণই আমি বৈচিত্র্যের মধ্যে রয়েছে। কমার্শিয়াল ছবিটা আমাকে যেরকম পরিচিতি দিচ্ছে, প্রতিষ্ঠা দিচ্ছে, এই ছবিগুলো, এই কাজগুলো, ছবি বলবো না, শুধু ছবি তো নয়, এই প্রত্যেকটা কাজ, এক আকাশের নিচে, 1 নম্বর মেজবাড়ি, তাতে কমেডি এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি। আর তখন টেলিভিশনের একটা এখনকার থেকে একদম আলাদা একটা ধরন চলছে, এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, অন্য ধরনের সব কাজ হচ্ছে, একঘেয়ে গল্প হচ্ছে না। তো সেইটা তখন আমি কাজ করার সুযোগ পাচ্ছি। কাজেই আমার কখনোই মনে হয়নি একদিক থেকে যেরকম টাইপ কাজ যেটা তুমি বলছো, সেটা যেরকম একরকম ভাবে আমাকে প্রতিষ্ঠা দিচ্ছে। কারণ কমার্শিয়াল ছবিতে তো 4টে ক্যারেক্টার তখন এক্সিস্ট করে, হিরো, হিরোইন, কমেডি এবং নেগেটিভ। আমি 4টে, আমার তো হিরো বা হিরোইন করার বিভিন্ন কারণে সম্ভব নয়, সেটার সম্বন্ধে আমার কোনো ইলিউশন নেই। আপনি কখনো হিরো মানে এই ভাবনা নিয়ে এসেছিলেন যে কেন্দ্রীয় চরিত্রের কথা ভেবেছি, হিরোর কথা ভাবিনি। কেন্দ্রীয় চরিত্র তো অনেক ছবিতে করেছি। হ্যাঁ, কাজেই মানে সেক্ষেত্রে আমি কেন্দ্রীয় চরিত্র করতে পারছি। মানে ধরো, যদি তুমি ওপেনটি বায়োস্কোপ বলো, যদি আশ্চর্য প্রদীপ বলো, যদি নামতে নামতে বলো, বা নাটকের মতো বলো, আমি মানে কয়েকটা ছবি বললাম। অ্যাকচুয়ালি কিন্তু ধরো, যদি আজ অব্দি আমার রিলিজ ছবির সংখ্যা 212-13টা মতো, তার মধ্যে হয়তো 60% ছবি নেগেটিভ করেছি, 40% ছবি কিন্তু নয়। কিন্তু সেগুলো বিভিন্ন কারণে হয়তো অতটা ব্যবসায়িক সাফল্য পায়নি বলে। তুমি যেটা কমার্শিয়াল সাকসেস হবে ছবি, তোমাকে সেই চরিত্রগুলো রিপিট করা হতে থাকবে, তার জন্য আমার কোনো রকমই খারাপ লাগা তৈরি হয়নি, ভালো লাগতো বরং। মানে সব জায়গায় গেলে হই হই হচ্ছে, মানুষ চিনছে, বা ওই ব্র্যান্ডিংটা তৈরি হচ্ছে। একটা ব্র্যান্ড তৈরি করাও তো মানে, এবং সব থেকে বড় কথা, আমার মতো একটা আলসে এবং লেড ব্যাক মানুষের পক্ষে যে ব্র্যান্ডটা তৈরি করার জন্য আলাদাভাবে কোনো খাটাখাটনি, পরিশ্রম, মাথা ঘামানো কিচ্ছু করতে রাজি নয়। কখনো না। আমার খালি যে কাজটা এসছে সেই কাজটাই মন দিয়ে করার চেষ্টা করেছি। সেই সময় চাকরি ছেড়ে এত বড় রিস্ক নেওয়া, তাও বলবেন যে সেই সময় আলসেমি ছিল, বড় রিস্ক বুঝতেই পারিনি, কারণ চাকরিটা করতে গিয়ে সাফোকেট করছিল। মানে মনে হচ্ছিল, মানে এই চাকরিটা করতেই যদি আমাকে হয় এবং অন্য সবকিছু ছেড়ে যদি আমাকে চাকরিটা করতে হয়, তাহলে মানে কষ্টটা এখনো মনে আছে। আমি খুব খারাপ একজন ওয়ার্কার ছিলাম, জানো তো। মানে আমি অ্যাকাউন্টসে ছিলাম। আচ্ছা। একটা মার্কেন্টাইল কোম্পানি, যারা দুটো প্রোডাক্ট বেচতো, এবং এক একটা ব্রাঞ্চে ওই একজনই অ্যাকাউন্টেন্ট থাকতো, নামে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট, তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সব করতে হতো। আমি গিয়ে অফিস করতাম, স্পেয়ার্স, গিয়ে তোমার স্টক সবকিছু আমি মেলাচ্ছি, আমি পেমেন্ট নিচ্ছি, সেই টাকাটা আমি জমা দিতে যাচ্ছি, আমি আবার তালা দিয়ে বেরোচ্ছি। মানে সে মানে মজার ব্যাপার। সেটা আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে, আলাদা অভিজ্ঞতা দিয়েছে, কর্পোরেট লাইফটা দেখেছি। কারণ যখন নাকি ধরো, আমার বাবা মারা গেছেন খুব ছোটবেলায়, ক্লাস 9-10-এ, তারপর খুব সিনেমা দেখার নেশা ছিল। যখন নাকি আমি ধর্মতলা দিয়ে যেতাম, গ্র্যান্ডের সামনে দিয়ে পাস করার সময় মনে হতো একদিন ঢুকবো। আর যখন নাকি আমি চাকরিটা পেলাম, তার প্রথম 2 সপ্তাহের মধ্যে আমার প্রথম পার্টি পড়লো গ্র্যান্ডে। তাই ওটাও তো অনেক কিছু দিয়েছে, তাই করতে শিখলাম। আমি প্রথম আমার কর্পোরেট বসদের দেখে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ শিখলাম, সেটা পরে আমার কর্পোরেট ক্যারেক্টার করতে হেল্প করেছে। কারণ আমি সেই পলিশটার মধ্যে বেড়ে উঠি। আমি অন্য একটা মধ্যবিত্ত পরিবারের, যে আমার চারপাশের যে মানুষজন, তারা এইরকম বাকি সব চাকুরে, মানে কি বলবো, গড়পড়তা আর 5টা চাকরির মধ্যে। এবার সেখানটায় গিয়ে আমি যখন ওই জৌলুসটা দেখছি, ওই ঝলকটা দেখছি, সেটাই যখন আমাকে ওটা ইনকর্পোরেট করতে হচ্ছে, তখন সেটা কিন্তু আমার অজান্তে আমাকে জীবনে একটু একটু করে শেখাচ্ছে পরবর্তীকালে ওই ধরনের চরিত্র আমি কিভাবে হ্যান্ডেল করবো। যে কোনো খারাপ সময় বোধহয় সেই সময়টা খারাপ মনে হলো জীবনে আমার। এবং বিশ্বাস করো, এটা কিন্তু আমি এখন বাতেলা করছি না। আমার যখন এই স্ট্রাগল পিরিয়ডটা যাচ্ছে, যখন আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, আমার ব্রেকফাস্ট করতে হবে না, আমার ব্রেকফাস্টটা বেঁচে যাবে, এইরকম একটা জায়গা থেকে, সেই সময়ও আমি প্রত্যেকদিন সকালে উঠে ভাবতাম একটা দারুণ দিন কাটাবো, রাত্রে মনে হতো একটা দারুণ দিন কাটালাম। কারণ আমার যা যা হতো সারাদিনে, প্রত্যেকটা জিনিস আমার মনে হতো কি অভিনেতা হিসাবে আমায় কোথাও এনরিচ করছে। আর সবসময় মানে আমি সেরকম ভাবে স্পিরিচুয়াল নই বলে এটাকে ওই রকম ভাবে প্রে বলবো না, কিন্তু আমি নিজেকে নিজে বলতাম যে আমি যেন এইগুলোর মধ্যে দিয়ে যেতে গিয়ে সিনিক বা বিটার না হয়ে যাই। আমি যাতে আমার কোনো কলিগকে আমার না মনে হয় ও কেন এই পাঠটা পাচ্ছে,
ও কেন এই রেমুনারেশনটা পাচ্ছে, আমি তো পাচ্ছি না, ওর তো আমার থেকে কম ক্ষমতা, ওর নিশ্চয়ই কিছু একটা আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, যেটা যারা কাজ দিচ্ছেন তারা খুঁজে পেয়েছেন। কাজেই কখনো আমার সুযোগ এলে আমি তৈরি থাকার চেষ্টা করবো যাতে তখন আমি সেটাকে কাজে লাগাতে পারি। কিন্তু কখনো আমি, এটা আমার মানে আমার কলিগরা জানে, আমার বন্ধুরা জানে, আমি এখনো মানে কখনো হয়নি, কখনো হয় না। দেখো, হিংসে হয় কিনা বলতে পারবো না, খারাপ লাগা তো কখনো ডেফিনেটলি হতে পারে, যে কখনো আমার সাথে ধরো একটা কথা হচ্ছে কোনো একটা কাজে, তারপরে আমি শুনলাম যে কোনো কারণেই হোক, সেটা হতে পারে মানে পরিস্থিতি ম্যাচ করলো না, অন্য কিছুর জন্য হলো না। বেশিরভাগ সময় মানে 99% ক্ষেত্রে আমি একদম ভেতর থেকে ভাবি যে কাজটা ভালো হোক, পরে আমার কাছে একটা কাজ নিশ্চয়ই আসবে যেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব। প্রত্যেকটা কাজ কেউ করতে পারে না, এরকমও তো হয়েছে যে তাদের কোনো কাজ হয়তো আমার কাছে চলে এসছে, আমি যখন কাজ শুরু করেছি আমি তখন মানে নাম করব না এখন, কিন্তু তাদের ছোটবেলা থেকে অভিনয় দেখে বড় হয়েছে, তার কাজ আমার কাছে চলে এসছে, তার চরিত্র আমার কাছে চলে এসছে, বা আমার কোনো সিনিয়র অ্যাক্টর পরে এগুলো যারা নাকি ভেবেছে যে এটা যদি আমাকে একটু চুলকে দেওয়া যায় তখন আমি 50টা হয়তো বাজে কথা বলবো যেগুলো তিনি তখন চেরিশ করতে পারবেন, লোকে শুনতে এগুলো ভালোবাসে, আমাকে এসে বলেছে জানো তো ও তোমার নামে বলেছে যে এই রোলটা ওকে দিয়েছো, ওটা তো আমাকে দিলে আমি করে দিতে পারতাম। আমার মনে হচ্ছে সত্যিই তো একই রকম ইকুইপড মানুষ, বা তাকে অন্য কোনো কারণে হয়তো মানাচ্ছে, তিনি যদি ওটা ভাবেন, তিনি তো অন্য কোনো কারণে চাইছেন না, তিনি একটা কাজ করতে যান, তিনি শিল্পী হিসেবে ওই খিদেটা তার থাকতেই পারে। এবার আমার যদি মানে সেটার ধরনটা ভাবনার অন্যরকম হয়, তার জন্য তাকে আমি দোষ দিতে পারি না, হতেই পারে। আমি আমার খুব চমৎকার সব কলিগকে দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা, আমি এরকম শুনেছি, আমার পরে বন্ধুরা বলেছে ও তোর সম্বন্ধে এরকম বলেছে, তোর এটা পরে জানার পরে ওর সাথে কথা বলতে গিয়ে কোনো মানে বাদ লাগেনি। এত ভালো স্মৃতি রয়েছে ওর সাথে আমার, এই একটা খারাপের জন্য পুরো ভালোটা ভুলে যাব? দাড়িপাল্লা যদি চাপাই তাহলে এগুলো তো অনেক বেশি। এতদিন একসাথে কাজ করেছি দুজনে, ও আমার পাশে দাঁড়িয়েছে, আমার হাতে হয়তো কোনো একটা চোটের জন্য এরকমও হয়েছে, আমার কোনো কলিগ হয়তো আমায় খাইয়ে দিয়েছে, আমি সেটা ভুলে যাবো, সেটা ভুলে যাবো। ওই রকম ভাবে ঠিক বললে খুব বুকিশ শোনায়, কিন্তু সত্যি সত্যি আমার ওগুলোই মনে থাকে, আমার মানে এইগুলো থাকে না, মানে নিজের জীবনের খারাপ গুলো নয়। এই যে বললেন একটা সকাল ছিল না, একটা সময় যে সময় ব্রেকফাস্ট করতে হবে না ভেবে দেরি করে, তার জন্য কখনো কান্না পাইনি গো, মজাই তো লেগেছে, বেশ মনে হচ্ছে এই একটা বেশ কায়দা করা গেল যাতে আমার ব্রেকফাস্টটা খেতে হবে না, মানে পুরোটাই খুব খেলার মতোই ছিল। চাপ মনে হয়নি যেটা হয় প্রত্যেকটা আমাদের মানুষের এরকম পরিস্থিতিতে, আমি বলবো এতটা দায়িত্ব, মানে সেটা তাহলে এভাবে দেখবো, সত্যি যতটা চাপে আমি ভেঙে যেতে পারতাম ততটা চাপ হয় আমার মধ্যে পড়েনি, কিংবা আমার চাপ নেওয়ার ক্ষমতাটা বেশি বলে আমি ওই চাপটাকে ততটা চাপ বলে মনে করি না। যদি সত্যি কেউ মাথায় বন্দুক রাখতো, যদি সত্যি একটা অঙ্গহানি হতো, যদি সত্যি এমন কিছু হতো যাতে মানে জীবন মৃত্যুর এক্সিস্টেন্সের প্রশ্ন হতো, আমি তো বাণী দিয়ে লাভ নেই, তখন কি করতাম সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই বলতে পারবো, হয়তো উতরে যেতাম, হয়তো পারতাম না। কিন্তু বাকি এইরকম ধরনের পরীক্ষায় যেহেতু আমি বেরিয়ে গেছি, আমার মনে হয় তখনও আমি বন্ধু বা অন্যদের সম্বন্ধে পজিটিভ ধারণাতেই থাকতাম, আমি ওই রকম নেগেটিভিটিতে বিশ্বাসী নই একদম। মানে আজকে রনিদার সঙ্গে এরকম এতক্ষণের কথাবার্তা প্রথমবার হচ্ছে, কখনো হয়নি এত গভীরে আর কি, এবং জানলামও একটা অন্য মানুষের কথা বলতে বলতে সেই মানুষটাকে জানা যায়। তো দাদা যেটা বলছিলেন যে দেবদাস শুরু থেকে একদম জার্নি দেখাই, অলমোস্ট তার আগে দেবের একটা দুটো ছবি রয়েছে, মানে আই লাভ ইউ তো সেকেন্ড ছবি, মানে যখন থেকে দেব হলো, হ্যাঁ আই লাভ ইউ সেইভাবে জনপ্রিয় ছবি বলতে তাই দেখা যায়। এবং তার আগে বোধহয় দীপক অধিকারী দেব হচ্ছে আই লাভ রাইট। এখন নিজের প্রোডাকশন দেবদার, সেখানে কম ছবি আমি দেখি রনিদাকে, কেন মানে সেটা কারণ কি, কথা হয় বা কি? না এটা আমি টনিক করেছি, টনিকের ক্যারেক্টারটা আর একটু বড় ছিল। এবার দেবের ছবিগুলো কি হয়, দেব এখন এমন ভাবে ছবিগুলো অনেকটা বড় হয়ে যায়, এবার পরে স্যাটার যখন নাকি ইয়ে চলে, তখন ন্যাচারালি গল্পের মূল যে জায়গাটা আমার উপর ডকুমেন্টারি তো হচ্ছে না, আমাকে প্রজেক্ট করার জন্য প্রজেক্ট এটা নয়, কাজে একটা ছবিতে তখন জরুরি জিনিসগুলো রাখতে গিয়ে তুলনামূলক ভাবে তারপরের ইয়েতে যেগুলো রয়েছে, যেগুলো অর্নামেন্টেশন, যেগুলো আরো কিছু দিতে পারতো, সেগুলো তখন অনেক সময় বুকে পাথর রেখেও ডিরেক্টর প্রডিউসারকে বাদ দিতে হয়।
নইলে সেটাই যদি না হবে, শুট করতে তো পয়সা লাগে, একদম কষ্ট করে এগুলো শুট করবে কেন, সে তো প্রথমেই ওটা ছেড়ে দিতে পারতো। তো এরকম বাদ পড়ে গেছে। বা এখন কেন একসাথে, আমি বিশ্বাস করি যে যদি আমার কখনো চরিত্র আসে, তখন দেব কেন, যে কেউই তখন আমায় ডাকবেন। আমি অনেকের সাথে যেরকম একটা কাজ করেছি, এবার তার মানে কি অনেক তার আগে চিনতো না, অনেক যখন নাকি আমাকে ডেকেছে তখন খুব সম্মান দিয়ে ডেকেছে, আবার অনেকের সাথে পরের কাজ হয়নি। অতনুর সাথে একটা কাজ হয়েছে, তার পরের কাজ হয়নি, কিন্তু তার মানে তারা আমাকে অভিনেতা হিসেবে অপছন্দ করেছেন বা করতে গিয়ে এমন কোনো খারাপ ঘটনা ঘটেছে তা তো নয়। বিভিন্ন কারণ থাকতে পারে। একটা মানে কোনো ডিরেক্টর বা কোনো অভিনেতা যে মানে একসাথে কাজ হয়, তার পিছনে একটা দুটো কারণ থাকে না, জানো তো। অ্যাভেলেবিলিটি থাকে, রেমুনারেশনের প্রশ্ন থাকে। সেই সময় আমার সাথে যেরকম সুসম্পর্ক, আরো তো 5 জনের সাথে সুসম্পর্ক, প্রত্যেকেই ভাবে আমার সাথে কি সম্পর্ক খারাপ, তা না, তাদের সাথে সম্পর্কটা ভালো, সেটাও তো একটা কারণ। তো সেটাকেও তো আমি দোষ দিতে পারি না, তাদেরও তো সেই একই কথা মনে হবে। তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, যখন হবার তখন হবে। খুব একটা সময় যেমন পর ছবিতে প্রায়, এখন সেটা থেকে খানিকটা কম। সেটা কি খুব নিজে সিলেক্টিভ হয়ে নিজে বেছে নিয়ে নিজে কোনো সিলেক্টিভ আমি জীবনে কখনোই হইনি। কখনো সিলেক্টিভ হননি? কারণ একটা সময় পর নাকি হতে হয় অভিনেতাদের, সেটা হয়তো হতে হয়, কিন্তু আমাদের বাজারটা এত ছোট না যে মানে আমি এরকম ভুরি অভিনেতাকে দেখেছি যারা বলেছেন যে আমি এইবার ছবি করার জন্য টেলিভিশন থেকে আমি অফ করলাম, আবার বিভিন্ন কারণে। সেটা কিন্তু একদম মানে সে তখন যে জীবনটাকে যেরকম ভাবে ভেবেছিল, সে যেরকম চেয়েছিল, সেগুলো নিয়ে সে ওই স্টেপটা নিয়েছিল। একটা দীর্ঘ সময় পরে দেখা গেল সেটা ওয়ার্ক করলো না, আবার ওটা করতে হলো। তাই নিয়ে হাসি ঠাট্টারও কিছু নেই। এটা হচ্ছে একটা স্বপ্ন, একরকম ভাবে দেখা। ওই যে বললাম, আজকের ইন্টারভিউ আর কালকের ইন্টারভিউ এক না হতে পারে। এর মাঝখানের সময়টা পরিস্থিতি বদলে দিয়েছে, তাকে বদলে দিয়েছে, এরকম হয়েছে। এরকম তো কারো উপরে জীবনের শুরু থেকে শেষ অব্দি লাইমলাইটটা থাকবে। চার্লি চ্যাপলিনের ছিল না, আমি কোন ক্ষেতের মূল্য। কাজেই যখন যেটা এসছে, আমি সেটাকে দেখো, যে লোকটা জুনিয়র আর্টিস্ট থেকে নিজের কেরিয়ার শুরু করেছে, তার কাছে পুরো কেরিয়ারটা হচ্ছে পড়ে পাওয়া 14 আনা। আমার খালি একটা জিনিস মনে হয় যে খারাপ হোক ভালো হোক, খারাপ ভালো মানে আমি বলছি আউটকাম শুনে সবসময় বোঝা যায় না। কাল্ট ফিল্ম যারা করেছে তারাও বোঝেনি যে এটা কাল্ট ফিল্ম হচ্ছে। আবার অনেক সময় যে ছবিটা খারাপ মনে করছি, সেই ছবিটাও দেখা গেছে যে দারুণ কিছু একটা হলো। আবার উল্টোটা, দারুণ ভেবে কেউ একটা কাজ করলো, মানে ড্যানি যেটা ভেবে তখন শোলে ছেড়ে দিয়েছিলেন, সেই ছবি চলেনি। আবার আমজাদ খানকে নিয়ে ঘষে যাওয়া হচ্ছে এবং ভাবা হচ্ছে যে আমজাদ খানকে দিয়ে চলবে না, বাদ দেওয়ার জায়গা থেকে আরেকবার ট্রাই করতে গিয়ে। কারণ এইগুলো আগের থেকে বোঝা যায় না। অমিতাভ বচ্চন কান্নাকাটি করছেন, অন্য কেউ বলছে এতে 2-3টে ছবি হয়ে যেত। কাজেই কেউ, এটা শেয়ার বাজারের মতো, ওটা যদি কেউ বলতে পারতো যে কোন ছবিতে কার কি লাগবে, শাহরুখ খানের কাছে বাজিগার আসে 3 জনের কাছে ইয়ে হয়ে, অমিতাভ বচ্চনের কাছে জঞ্জির আসে ওরকম ভাবে বদলি হয়ে, তবে কেউই ওটা বলতে পারে না। কাজে আমি কখনো এটা প্রেডিক্ট করার চেষ্টা করি। আমার কাছে যে কাজটা এসছে, আমার মনে হচ্ছে দর্শক যাতে দেখে না মনে করেন যে আমি কোন রকম ভাবে ফাঁকি দিয়েছি। আমি তো বিনা পয়সার কাজটা করছি না, এটা আমার পেশা। আমি তার মানে জন্য একটা পারিশ্রমিক নিচ্ছি, ওই পারিশ্রমিকটার প্রতি আমি দায়বদ্ধ। আমার মাথায় কেউ বন্দুক ধরে নিয়ে একটা খারাপ ছবি করতে, আমার সংসারের কতগুলো জিনিস আমায় করতে হবে, আমার একটা ফ্যামিলি আছে, তার জন্য কিছু রয়েছে। এবার বিভিন্ন সময় বিভিন্ন, মানে ধরো যেই সময় একটা ছবি এলো, ডেট ক্ল্যাশ করলো এমন ভাবে যে তাতে আমি বুঝতে পারছি দারুণ একটা ডিরেক্টরের দারুণ হাউস, সেটা এবং আরেকটা অতটা ভালো নয়, কিন্তু আমি একে কমিট করেছি। আমি ইউজুয়ালি কমিটমেন্টে স্টিক করার চেষ্টা করেছি। ধরো আমি সনৎ মন্ডল বলে, মোস্ট প্রবাবলি সনৎ মন্ডল, হ্যান্ডকাফ বলে একটা ছবি করেছিলাম। আচ্ছা, সেই ছবিটা যখন কমিট করেছি, সেই সময় বিশাল ঘরের দিকে 7 খুন মাপের অফার আসে আমার কাছে। যখন এসছে তখন আমি বসুশ্রী সিনেমা হলে মোস্ট প্রবাবলি দোতলায় বসে একটা ছবি দেখছি, ফোন এলো, তার আগে কামিনে করেছে। এবার হানি তেহরান হচ্ছে তার ওই যোগাযোগ করতেন আমার সাথে, এবং তখনও ওখানটায় কিন্তু এইগুলো শুরু হয়নি, মানে অডিশনের ব্যাপার নয়, ডিরেক্টররা সিলেক্ট করেছেন ডিরেক্টলি কাস্টিং হোক, আর বিশালের সাথে কাজ করে ফেলেছে। এবার আমি বললাম যে দাঁড়াও, আমি একটা কাজ করছি, তুমি যে ডেটটা বলছো সেই ডেটে আমার একটা ছবি রয়েছে, আমি একবার জিজ্ঞেস করি তারা ছাড়বে কিনা।
আমি জিজ্ঞেস করলাম, তারা বললো না না কি করে হবে। আমি জানি ওখানটায় আরো মানে বেশ অনেক অভিনেতা এখানে ছিলেন, আমি নাম না করেই বলতে পারি যারা যুক্ত ছিলেন এবং যাদের সাথে শুটটা করছি বলে আমাকে বলা হলো যে না তাহলে আমরা খুব ঝামেলায় পড়ে যাব, তাদের প্রত্যেকে ওই কাজটা পেলে চলে যেতেন, মানে তারা যে কেউ ওটা ফাঁসিয়ে দিতেন। কিন্তু আমি জানালাম যে এটা বোকামি বললে বোকামি, কিন্তু আমি আমার জীবনটাকে ওই রকম ভাবে দেখেছি। যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে আমি চেষ্টা করেছি মানে সেই কমিটমেন্টটাই রাখার। আবার সব সময় যে পেরেছি তাও নয়, সেটাও বলছি। আমি একটা থিয়েটার করছি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের সাথে, চলমান অশরীরী বলে একটা নাটক। আমার জন্য ওরা নাইট, তখন আমার মানে প্রত্যেকদিন শুট এবং ভয়ঙ্কর অবস্থা, ঠিক হলো নাইট শুট হবে। এবার নাইট শুট করছি, এই নাইট রিহার্সেল হবে, সারা রাত জেগে উর্মিমালা বসু, শঙ্কর চক্রবর্তী এদের সাথে রিহার্সেল দিচ্ছি। অনেকটা হয়ে যাওয়ার পরে একটি ডাইনের অফার এলো আমার কাছে। এবার তখন আমি অলরেডি 7 খুন মাপটা ছেড়েছি। আমি তখন বললাম যে আমি যদি পার্টটা তুলিয়ে দিই তাহলে কি তোমরা আমায় ছাড়বে? কারণ আমি জানি এতজন বর্ষিয়ান অভিনেতা, এতজন এখানকার আমি তোমাদের পারমিশন নিয়েই এটা যেতে চাইছি, কারণ বারবার তো এটা আসে না, কতবার আর এরকম করবো। একটা ইউনিট থেকে তো তাদেরও ইগোয় লাগে, তাদেরও হয়। তারা আমাকে স্পেয়ার করেছেন একবারের পরেও সেকেন্ড বার আমায় ডেকেছে, বিশাল আবার ডেকেছে। তখন ওরা বললেন ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার পুরো, তখন আমার কম্পোজিশন হয়ে গেছে, পুরোটা তুলি দিতে হবে। অনিন্দ পুলক তখন আমার পার্টটা একদিন আমি রিহার্সেলে পুরোটা করলাম, ও দেখে তুলে নিয়ে করলো, অপূর্ব করলো। কিন্তু সবাইকে ছাড়লো, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনি আপনার মানে কাজটা করে গেছেন, কিন্তু মানে সেটাও তারা যদি সত্যি না ছাড়তো, তারা যদি সেরকম ভাবে করতো যে তাদেরও অপমানিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমি জানি না কি আবারও বলছি যে আমি কিন্তু বলবো না যে আমি করতাম, কিন্তু মনে হয় যে এটা হতেও পারতো। আমি হয়তো বুকে পাথর রেখেও সেটা হয়তো ছেড়ে দিলেও দিতে পারতাম, যাই না আমি কি করতাম। মানে বড় বড় কথা যেটা করিনি সেটা কোয়ান্টাম মেকানিক্স এর মতো, প্যারালাল কোন ইউনিভার্সে হয়তো ছেড়ে দিয়েছি, আবার কখনো কিন্তু মনে হয় যে তার আগের ট্র্যাক রেকর্ড বলে যে হয়তো আমি কাজটা আবারও ছেড়ে দিতাম। যাই হোক, আজকে আমাদের অনেক কথা হলো দাদা। সেই আবার যেটা দিয়ে শুরু করেছি তার জন্য ছবিতে তো যাবোই, কিন্তু একটা প্রশ্ন করবে যে জুনিয়র আর্টিস্ট বলছিলেন, সেই সময় আপনার অ্যাকসেপ্টেন্সটা কতটা ছিল টলিউডে, মানে কিভাবে হলো বা কতটা, মানে এইটা যদি একটু ছোট করে বলেন। এটা খুব তখন ধরো টেলিভিশনের জগৎটা, ছবির জগৎ তো অনেক দূরের জগৎ। টেলিভিশনের জগৎ বলতে তখন ওই সোনেক্সের কাজগুলো হচ্ছে, 13 পার্বণ এবং অল্প কিছু প্রথম ধারাবাহিক এবং হিন্দি কাজ হবে তখন টেলিকাস্ট শুরু হচ্ছে। সেই রকম সময় থিয়েটার করবার জন্যই মূলত আমার চাকরিটা ছেড়ে দেওয়া। হ্যাঁ, এবং চাকরিটা ছাড়ার পরে তাহলে খাবো কি, কারণ থিয়েটার থেকে তখন পয়সা পাওয়া যায় না। থিয়েটারে এখন যেরকম আমরা থিয়েটার থেকে পয়সা পাই, তখন পাওয়ার জায়গা নেই। তখন কিন্তু মানে তখন তার আগে বড় বড় নিজের মনে এই ভ্যালুস গুলো কেউ বলেনি, এগুলো সব মধ্যবিত্ত বিভিন্ন ভ্যালুস, কিন্তু প্রত্যেকে একটা মাথায় ঢুকে গেছিল যে অভিনয়টা কখনো বিক্রি করবো না, অমুক তমুক এইসব ভাবতাম। হ্যাঁ, তারপরে যখন দেখলাম যে চাকরিটা ছেড়ে দিয়েছি, এ বাবা মানে এটা তো, কারণ মা ওয়ার্কিং লেডি নন, বাবাও তো ছোটবেলায় মারা গেছেন, দাদা বাইরে চাকরি করে, সেই চাকরিও মানে তার কাঁধেই বা কতটা ওজন দেওয়া যায়। তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে হয় অন্য কোনো কিছু করতে হবে, তার বদলে অভিনয়টা করেই তাহলে একটু রোজগারের চেষ্টা করি। করে থিয়েটারের পাশাপাশি তখন একটু হয়তো ছদ্মবেশী বলে একটা বোর্ড থিয়েটার করছি, যেটা রবি ঘোষ ডিরেকশনে, কিন্তু রবি ঘোষ আমাকে ডিরেক্ট করেননি। মানে তখন একটা রানিং প্রোডাকশনের মাঝখানে আমি ঢুকেছি, রবি ঘোষ ওটা সেট করে দিয়ে চলে গেছিলেন, আমাকে ভোলা দত্ত ডিরেক্ট করেছেন। বিপ্লব চট্টোপাধ্যায় প্রথম বছর ওয়ান ওয়াল করলেন, যাত্রার মতো একটা ফর্ম। বিপ্লব শতাব্দী তখন গেল, সেইটাই আমি তখন সব থেকে কম রেমুনারেশনের একজন একটা, বাকি বড় দল ছিল শঙ্কর, কুশল, সোনালী, শতাব্দী, বিপ্লব দত্ত ছিলই, কমল দেব। তো সেখানটায় আমি ওই রকম 200-250 টাকা পাই, এখানটা থিয়েটার করে 500 টাকা মাস মাইনে পাই 22টা শো করে। তা এইগুলো তখন করতে করতে কাজে শুরু, এবং
তারপরে তখন ওই একটি প্রাইভেট চ্যানেল ঢুকলো, হ্যাঁ, আলফা ঢুকলো। তখন আলফায় প্রথম দিকের আমার যে পার্টগুলো না, এমনকি দূরদর্শনে ওই টেলিভিশনে কাজ করলাম, সেটা ডায়লগ থাকতো না, ভিড়ের মধ্যে একটা পার্টির দৃশ্যে হাঁটছি, খবরের কাগজ খুলে একটা ওই রকম জমায়েতের মধ্যে বসে রয়েছি, অমুক তমুক, এবং তাই নিয়ে মানে কিছু তখন নানা রকম কাজ করছি। এটাও তার মধ্যে পড়ে। এটা শুধু টাকার জন্যই, পরীক্ষার গার্ড দিচ্ছি, নাটকের রিভিউ করছি, যা পাচ্ছি তাই করছি আর কি। হ্যাঁ, এই করতে 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 ওই যে জুনিয়র আর্টিস্টের কাজ করছি, তার মধ্যেই সবসময় তো এটা থাকে। মানে ধরো এখনো যে হিন্দি বা সর্বভারতীয় মার্কেট থেকে, রিজিওনাল মার্কেট থেকে এই অ্যাক্টর পিক আপ হচ্ছে, তার দুটো কারণ। একটা তো সেই রিজিয়নের থেকে একজন অ্যাক্টর নিলে সেখানকার একটা ক্যাপটিভ দর্শক হয়ে গেল। 2 নম্বর হচ্ছে বম্বেতে সেই একই অভিনেতার যে অন্য বদলি, সে হয়তো আরেকটু এক্সপেন্সিভ, তুলনামূলকভাবে তারা দেখে বাজেট ফ্রেন্ডলি। কারণ নইলে মানে কেউ সমাজ সেবা করতে কোনো কমার্শিয়াল জায়গায় নেই। এই জায়গাটাকে একটু তুলে ধরি, ওখান থেকে একজন অভিনেতাকে ইয়ে করি, কোথাও না। এখান থেকেও যে আমাদের বিভিন্ন সময় বলে ভাবছি থিয়েটারের কয়েকজনকে নেব, ঠিক আছে নাও, তাতে থিয়েটারের ছেলে মেয়েদের পরিচিতি হবে, তারা একটা ব্রেক পেলে তারা নিজেদের প্রমাণ করতে পারবে, এটা এরকম সত্যি। তুমিও তাদের কথা ভেবে করছো না, তুমি দেখছো যে বাজেটটা ওই দুটো বড় স্টার নিয়েছো আর 4 জনকে দেখেছো যে ফাটিয়ে থিয়েটার করছে, কিন্তু এখনো সে তোমার বাজেটে ব্যালেন্স করা আর কি। তো সেটা মধ্যে কোনো অন্যায় নয়, দুজনেই দুজনকে এক্সপ্লয়েট করলো, এক্সপ্লোর করলো বলবো, কাল্টিভেট করলো বলবো। তো সেই রকম ভাবেই তখন ওই কাজগুলো হয়েছে এবং হয়। তা সেরকম ভাবেই তখন একটু একটু করে হয়েছে। ওর মধ্যে ওই জুনিয়র আর্টিস্টের কাজ করতে করতেই তার মধ্যেই তখন নির্দেশকদের চোখ না, মানে আমার মনে আছে আমি হুইল চেয়ারে একটা ছোট্ট 2-2.5 মিনিটের পাঠ করার জন্য প্রথম তপন সিনহার আমার একটা থিয়েটার দেখে আমাকে ডাকলেন। কোনো ডায়লগ প্রায় নেই, হুম হাম কতগুলো চিৎকার আছে। লাবণীকে একটা চেজ এবং রেপ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, লাবণীর ঘাড়ে আঘাত লেগে ও প্যারালাইজড হয়ে যায়। এবার এই হুইল চেয়ারে বাকি গল্পটা। এবার আমাদের ওই 2.5 মিনিটই কুচি কুচি হয়ে গোটা ছবিতে, তুমি যদি দেখো প্রায় চিনতে পারবে না, মানে এত ফ্ল্যাশে ফ্ল্যাশে চলে যাচ্ছে। কিন্তু 2 দিন রাত্রিবেলা আমার মনে হচ্ছে শান্তিনিকেতন বিল্ডিং এ হোল নাইট শুট হয়েছিল, আমি সারাদিন চাকরি করে রাত্রিবেলা শুট করতে যাচ্ছি। এবার আমি দূর থেকে কিন্তু বুঝতে পারছি তপনদা আমাকে খেয়াল করছেন, কারণ তপনদা থিয়েটারটা দেখেছেন এবং তখন নানা রকম অ্যাক্রোব্যাটিক্স করতে পারি, ওই নাটকের মধ্যে নেচেছি, অমুক তমুক করেছি, উনি ওয়াচ করছেন। আর আমিও সেটা চোখের কোণ দিয়ে বুঝতে পেরে আমি নানা রকম কায়দাবাজি করছি, হ্যাঁ, সেই কায়দা করে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছি, ইয়ে করছি, অমুক করছি, তমুক করছি, ইমপ্রেস করছি। আর এটা এতটাই ছেলে মানুষই যে ওনার মতো একজন অভিজ্ঞ ডিরেক্টর উনিও কিন্তু ধরছেন, উনিও ধরছেন, উনি দেখছেন আর অন্যদিকে মুখ ফিরিয়ে না, মানে উনি তো মানে একটা সুপ্রা ইন্টেলিজেন্ট একজন মানুষ ছিলেন, মিতভাষী। মানে পরে তো ওনার স্নেহ পেয়েছি, কারণ ওনার কাছে আমার প্রথম বড় যে মাপের মানে বড় চরিত্রে উনি আমাকে প্রথম সুযোগ দেন, আজব গায়ের আজব কথা, নবীগঞ্জের দৈত্য শীর্ষেন্দুরিয়া থেকে। এবং সেই অ্যাপ্রোচ করার কি ধরন, উনি আমাকে ডাকলেন, দুরু দুরু বুকে গেছি যে আবার ওই রকমই একটা কোনো সংলাপবিহীনই হয়তো একটা কোনো চরিত্র হবে। একটা স্পিক দিয়ে বললেন, তুমি এটা নিয়ে যাও, তুমি কি এই গল্পটা পড়েছো শীর্ষেন্দু মুখার্জি? আমি বললাম না স্যার, পড়িনি। তুমি এটা নিয়ে যাও, তাতে তোমাকে একটা চরিত্র ভেবেছি, আমার মনে হয় তোমার কাজটা করতে ইচ্ছে করবে। আমার মনে হচ্ছে কি পা ফাঁক হয়ে ঢুকে যাই, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি, মানে তপন সিনহা যিনি পৃথিবীতে সব থেকে বেশি ডিফারেন্ট সাবজেক্টে ছবি করার জন্য, এবং আমার কাছে কিন্তু মানে সেন রায় ঘটকের থেকে তরুবাবু আর তপন সিনহাকে আমি কোনোভাবে মানে কম ইয়েতে দেখি না। মানে ওদের ছায়ায় হয়তো তারা ন্যাশনাল মানে ওই বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ডের চাপে মানে ওই রকম ভাবে মানুষ ওই টিয়ারটায় বসায় না তাদের, কিন্তু আমার কাছে তারা হ্যাঁ মানে ওই জনপ্রিয়তা এবং ওই সাবজেক্ট, ওই সংবেদনশীলতা তিনি অ্যাপ্রোচ করছেন একটা মানে সবে অভিনয় করতে পারা একটা ছেলেকে, যে তার আগে জুনিয়র আর্টিস্টের কাজ করেছে। মানে এইগুলো কি বলবো, ওই পরবর্তীকালে আমাকে বিনীত হতে শিখিয়েছে যে যত ধরো তুলনামূলকভাবে কোট আনকোট সাফল্য যদি বলো, তুলনামূলকভাবে যেটা তুলনামূলকভাবে পায়ের তলায় জমি দিয়েছে, পরিচিতি দিয়েছে,
তখনও আমি যখন কাজ করেছি তখন এমন সব মানুষদের সংস্পর্শে এসছি এবং তারা আমাকে যেভাবে মানে এরকম হাতে মুড়ে মুড়ে সেইভাবে আমার মনন তৈরি করেছেন না, সেটার জন্য আমি সারা জীবনই কৃতজ্ঞ। জেনেছি কি কি করতেন নেই বা কোনগুলো করা অসভ্যতা বলবো না, মানে টাইম লাইনটা এত বড়। মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাস যদি দেখো, তার আগে পরে কারা কাজ করেছে এবং সেখানটায় কোন নগণ্য একটা জায়গায় আমি থেকে নিজের সম্বন্ধে বড়াই করব বা অন্য কাউকে সেই বড়াইয়ের জন্য পুষবো, এই পুরোটার মধ্যে যে নিজের প্রতি কি লাঞ্ছনা রয়েছে, হ্যাঁ, সেটা এই বোধটা তৈরি হয় না। মানে এটা তৈরি হওয়ার জন্য কারণ মানে আমি তাদের কোনো ছোট করছি না, আমি বলছি তারাও সেই দুর্ভাগা, তারা সেই মানুষগুলোকে দেখে। যদি তারা সেই আদবটা পেত না, আসলে একটা মানুষ যখন র্যাক করে বলো বা উদ্ধত হয়ে ওঠে, তার পেছনে তার একটা বেড়ে ওঠা স্ট্রাগলের বা র্যাগিং এর ইতিহাস থাকে। আমি হয়তো সেই স্নেহটা পেয়েছি, তারা হয়তো সেই হতভাগ্য যারা সেই স্নেহটা পায়নি, যার জন্য তারা একটু তুলনামূলকভাবে হয়তো একটু অন্যরকম হয়ে গেল। এটা ছাড়া আরেক রকমও হওয়া যেত। এই শিক্ষার সম্মানটা এখন দেখেন, মানে এটা সত্যিকারের ওইরকম ভাবে তো লেভেল করে দেওয়া যায় না, কখনো দেখি কখনো দেখি না। কিন্তু একটু ঔদাসীন্য তো বেড়েছে। আর মানুষ এত বেশি ইনসিকিউর এখন, ইনসিকিউর বলে না, মানে তুমি ইনসিকিউর হলে অনেক কিছুতে বিশ্বাস করতে শুরু করবে, তখন হাতে এক গাদা আংটি নেবে, তখন বিভিন্ন থানে গিয়ে মাথা ঠুকবে। তুমি যখন তুলনামূলক ভাবে আত্মবিশ্বাসী, তখন তোমার ওগুলোর দরকার হয়তো কতটা পড়বে না। সেইগুলো তখন, এখন চারপাশটা এত অস্থির, মানুষ আসলে যা করছে যা বলছে সবসময় সেগুলো বিশ্বাস করছে না, বা সেগুলো হয়তো জানে যে সেগুলোর মধ্যে ফাঁক রয়েছে, সেটার ভেতরটা ফাঁপা, বা আমি একটা মিথ্যেকে বিক্রি করছি। সেটা করতে গিয়ে তখন তাকে অন্য আরো অনেকগুলো মিথ্যের মধ্যে বিশ্বাস করুক বা না করুক, দেখি না একবার করে একটু জল পড়া খেয়ে দেখি না, ওষুধটা তো খাচ্ছি, জল পড়াটাও খাই, হ্যাঁ, এইরকম হয়ে যায় আর কি। সেই মানে অ্যান্টিভেনম তো সাথে একটা ওঝাও পাশে রেখে দিই, হ্যাঁ, এরকম টাইপের একটা হচ্ছে। যাই হোক, অ্যান্টিভেনমটাও থাক, শুধু ওদের উপর ভরসা না করলেই হলো। একদম। যাই হোক, আমাদের আজকে প্রচুর আড্ডা আলোচনা হলো, গল্প হলো, বেসিক্যালি মানে ইন্টারভিউ হচ্ছে। শেষ করবো, কিন্তু শেষের আগে যেটা, যে এই যে চরিত্রে আপনাকে দেখতে চলেছি, এই জগৎকে বিশ্বাস করেন দাদা? না, করি না, একদম। আমি কোন রকম এই ব্যাপারে আর ফলাও করে বলবো না, কারণ যারাই আজকে কোনো কিছুতে বিশ্বাস করে না, তারাই তাদের বিশ্বাসের সাথে না মিললে ভীষণ খর্বহস্ত হয়ে যায়। কেউ বিশ্বাসই করে না, তার বিশ্বাস ছাড়া অন্য কোনো বিশ্বাস থাকতে পারে। কাজে আমি কি বিশ্বাস করি, আমি কিভাবে আমার জীবন কাটাই, আমি কার সম্বন্ধে কি ভাবি, আমার মধ্যে থাক। করছি একটা ভূতের ছবি, সেটার নাম পরিমণি, একটা প্যারানরমাল ইনভেস্টিগেটরের চরিত্রে অভিনয় করছি। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন, ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতের ভয় বিশ্বাস করি। হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভয় পেয়েছি, আমি হয়তো ওনার থেকেও একটু কম পেয়েছি ভয়। এবং বিভিন্ন জায়গায় যেসব বাড়ি ঘর দৌড় অমুক তমুক আছে, শুটিং এর জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। রাজবাড়ি এখানটায় নাকি নুপুরের আওয়াজ শোনা গেছে, এই ঘরে শুনে বুকের উপর চেপে বসে। ডাউহিলে গেছি, ডাউহিলে আমার বন্ধুকে নিয়ে, এটা বলি শোনো, ডাউহিলে তো খুব বিখ্যাত সব ভূতের বাড়ি, মানে পৃথিবীর একটা মানে ওয়ান অফ হ্যাঁ, সেখানটায় আমি আর আমার এক বন্ধু, ও নেপালের ইউনিলিভারের সিইও, আমার ক্লাসমেট অমলান মুখার্জি, আমরা দুজনে মিলে, আমাদের পরিবারও গেছে, আমাদের দুই গিন্নিকে রেখে আমরা টর্চ দিয়ে ভূত দেখতে বেরিয়েছি। তা খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে একজন লোকের সাথে দেখা হয়েছে, স্থানীয়, বলেছে, আচ্ছা দাদা, এখানটা ভূত দেখা যায়? বলছে, ভূত দেখা যায় কিনা বলতে পারবো না, কিন্তু চিতাবাঘ দেখা যায়, যে হারে ঘোরাঘুরি করছেন বাঘে কামে। তখন আমরা আবার গুটি গুটি ফিরলাম যে এখানটায় এই চিতা তো নয়, লেপার্ড আর কি। ওরা স্থানীয় মানুষরা ওটাকে চিতা বলে। ভয়টা পেয়েছিলেন সেই সময়, কিসের ভয় সেটা অন্য কথা। তাই এটা ওই রকম ভয়ের ছবি নিঃসন্দেহে। এটা তনুশ্রী রয়েছে আমার সাথে, পুরনো কলিগ, চমৎকার অ্যাক্ট্রেস এবং পুরনো বন্ধু। আর পরি বলে একটি বাচ্চা অভিনয় করেছে, সে যে কি ভালো করেছে তার জন্য আপনাদের দেখতেই হবে। আর আমাদের থিয়েটারের এক বন্ধু রয়েছে বিশু আমাদের খুব পুরনো থিয়েটার কলিগ, এটা একটা দারুণ চরিত্রে অভিনয় করেছে। সব মিলিয়ে খুব জমজমাট। যারা ভূতে না বিশ্বাস করলে ভূতের ভয় বিশ্বাস করেন, আর ভূতে যারা বিশ্বাস করেন তারা তো বটেই। এই হরর ফিল্মটা আপনাদের ভালো লাগে।